আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে ব্রিভেইনারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইজলান হোসেন জয়। আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক কি? বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১২০টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে, যেখান থেকে সকল বোর্ডে সর্বোচ্চ কমন পাবে। এই ক্লাসটি করার সময় অবশ্যই মূল বইটার সাথে রাখবে। যে ব্যাখ্যাগুলো দিব তোমরা খাতায় নোট করে রাখতে পারো এবং একই সাথে মূল বইয়ের কোথাও লিখে রাখতে পারো। শুরুতে দেখো, আমাদের প্রথম প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? তোমরা একটু উত্তর করতে থাকো, আমি তো উত্তর বলেই দিব। এবং আরেকটা প্রশ্ন এই প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ আছে, যেটা কাকে ছোট গল্পের জনক বলা হয়, এবং ছোট গল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। এটা ছোট গল্পের কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে দেখো ১০, ১২, ১৪, ১৬, এখানে সঠিক উত্তর হবে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে ১৬ বছর বয়সে। কত বছর বয়সে? ১৬ বছর বয়সে। এর পরের প্রশ্নটি দেখো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে সাহিত্য কর্মগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকবেই। সেটা সকল বোর্ডেই থাকবে। এখানে বলেছে কোনটি কাব্যগ্রন্থ? তাহলে দেখো, এই যে শেষ লেখা, শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ। যদি বলা হয় শেষের কবিতা, এটা কোন ধরনের রচনা? শেষের কবিতা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি ১০০% দিয়ে রাখছি, কারণ এটা কোনো না কোনো বোর্ডে তোমরা হুবহু কমন পেয়ে যাবা। যে রবি ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা বা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা যদি বলে তাহলে সেটি হবে উপন্যাস। শেষের কবিতা হবে উপন্যাস। আর যদি বলা হয় শেষ লেখা, সেটা হবে কাব্যগ্রন্থ। এছাড়াও তার উপন্যাসগুলো যেমন রয়েছে, নৌকাডুবি রয়েছে, ঘরে বাইরে রয়েছে, গোরা রয়েছে, চতুরঙ্গ রয়েছে, মালঞ্চ রয়েছে। এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। সঠিক উত্তর হিসেবে অপশনে যেটা থাকে সেটা হচ্ছে শেষের কবিতা, আর শেষ লেখা হচ্ছে তার কাব্যগ্রন্থ। এর পাশাপাশি আরেকটা তথ্য তোমাদের দিতে চাচ্ছি, সেটি হচ্ছে দেখো, যদি বলা হয় নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, সেটি হবে কাজী নজরুল ইসলামের উপন্যাস। একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে বাকুম। বা থেকে বাঁধনারা, কু থেকে কুহেলিকা, ম থেকে হচ্ছে মৃত্যুক্ষুধা। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? তাহলে সেটা কি হবে? বাঁধনারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এটা তার উপন্যাস, কাজী নজরুল ইসলামের উপন্যাস। সংক্ষেপে লিখছি কাজী উপন্যাস। এরপরে যদি বলা হয় ব্যথার দ্বার রিক্তের বেদন, ব্যথার দান রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, এগুলো হচ্ছে কার গল্পগ্রন্থ? সেটা হবে কাজী নজরুল ইসলামের। এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পেতে পারো, শুধু এই যে গত যে ১ মিনিটে যেটা আলোচনা করলাম এখান থেকে। এতটাই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। এরপরে দেখো, অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্য না গুণের হিসেবে বড়? সেটি হচ্ছে ২৭ বছর বয়স। এবং এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে অপরিচিতা গল্প, এটি হচ্ছে যে নায়ক চরিত্র ছিল অনুপম, তার বয়স হচ্ছে ২৭, কিন্তু তার যে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা সেগুলো তার ছিল না। আ মানে মামার উপর নির্ভরশীল ছিল। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অপরিচিত গল্প থেকে পাই আরকি। ফল্গু নদীর বৈশিষ্ট্য হলো, সেটি হবে অন্তঃসলিলা। যেমন উপরে হচ্ছে বালু থাকবে আর নিচে হচ্ছে পানি প্রবহমান থাকবে, পানির স্রোতটা। ঠিক তেমনি ভাবে অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই অনুপমের সংসারে সকল দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার উপর ন্যস্ত ছিল? মামার উপর ছিল। যেমন অন্তঃসলিলা, এটা হচ্ছে উপরে বালুর স্তর বিদ্যমান থাকবে, নিচে হচ্ছে পানির স্রোত থাকবে আরকি। অর্থাৎ ওই যে তুমি পানিটা যদি মানে খাইতে চাও বা নিতে চাও, তাহলে ওই বালুর স্তরটা সরিয়ে তোমাকে পানি নিতে হবে। ঠিক তেমনিভাবে অপরিচিতা গল্পে অনুপমের বাড়িতে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই মামার সিদ্ধান্তই কিন্তু বড়, এবং তার হুকুম লাগবে বা তার অনুমতি লাগবে। এজন্য তুলনা এই অর্থে অন্তঃসলিলার সাথে করা হয়েছে। অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না কিসের হিসেবে বড়? গুণের হিসেবে বড়। এটা কিন্তু শূন্য স্থান টাইপেরও প্রশ্ন আসতে পারে। এখানে শূন্য স্থান দিয়ে দিতে পারে। এরপরে দেখো, অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে ক নম্বরে আসতে পারে। সেটি হচ্ছে দেখো সবুজ পত্র পত্রিকা। এবং কোন সংখ্যায়? এগুলো কিন্তু তোমরা পাঠ পরিচিতি অংশ থেকে পড়ে নিবা। কোন সংখ্যায় প্রকাশিত হয়, কত সংখ্যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর এটি হবে সবুজ পত্র। অপরিচিত গল্পে অনুপমের বন্ধুকে? অনুপমের বন্ধু ছিল হরিশ। এবং যদি বলা হয় কার ভাষাটা অত্যন্ত আর্ট, বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট, এবং আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। পরের প্রশ্নটি,
কল্যাণীকে গল্পগত কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? কোন ফুল? এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন পারতে গেলে অবশ্যই তোমার মূল বইয়ের প্রতিটা লাইন একেবার মানে পড়তেই হবে এবং আয়ত্ত থাকা লাগবে। আর আমরা সেই প্রশ্নগুলোই বাছাই করে এখানে রেখেছি যে এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে। এখানে দেখো সঠিক উত্তর হবে রজনীগন্ধা। কি হবে? রজনীগন্ধা। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা, এটা গুরুত্বপূর্ণ। মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমির প্রতি কর্তব্যকে বোঝানো হয়েছে এবং সে আহ, বিয়ে না করার পণ করেছিল এবং দেশ সেবার ব্রতে আত্মনিয়োগ করতে চেয়েছিল, অর্থাৎ নিজের কথা না ভেবে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেয়েছিল কল্যাণী। এটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আসবে। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? সেটি দেখো সঠিক উত্তর হবে উত্তম পুরুষের জবানিতে লেখা। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবে, স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। স্বয়ং বক্তাই হচ্ছে কি? উত্তম পুরুষ। মানে যে কথা বলে, আমি কথা বলছি, স্বয়ং বক্তাই হচ্ছে কি? উত্তম পুরুষ। শেষের কবিতা রবি ঠাকুরের কোন ধরনের রচনা? খুবই গুরুত্বপূর্ণ, একটু আগেই বললাম শেষের কবিতা এটি হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস হবে। আর শেষ লেখা এটা হচ্ছে কাব্যগ্রন্থ হবে। তার উপন্যাসগুলো একটু পড়বা, যেমন হচ্ছে গোরা আছে, চতুরঙ্গ আছে, মালঞ্চ আছে, ঘরে বাইরে আছে, নৌকাডুবি আছে, এগুলো রবি ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ, সেটি দেখো এখানে যৌতুক প্রথা, বা এখানে অপশনে থাকতে পারে পণ প্রথাও থাকতে পারে, পণ প্রথা এটাও থাকতে পারে। অপরিচিতা গল্পে একজোড়া যে ইয়ারিং দেয়া হয়েছিল, শেখরার মানে যারা গহনা পরখ করে, পরীক্ষা করে, তাদের মন্তব্য কি ছিল? ইহা বিলাতি মাল, মানে এখানে কোনো হচ্ছে খাদ নাই, কোনো ভেজাল নাই। অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয় ছিল। আর বিনোদার ভাষাটা অত্যন্ত কি ছিল? বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। আর এখানে আসর জমাতে অদ্বিতীয়, সেই ক্ষেত্রে কি হবে? হরিশ। বিলাসী গল্পটি, বিলাসী থেকে দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এখানে ফুটে উঠেছে জাতিভেদ প্রথা, খুবই গুরুত্বপূর্ণ। জাতিভেদ প্রথা। আরেকটা বিষয় মনে রাখবে, এখানে হচ্ছে দুই মানবীর, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কাজে দিবে। দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। দুই মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে যে প্রেমটা ছিল, প্রেমটা খুবই গাঢ় ছিল। বর্তমান কিন্তু ওই রকম প্রেমের কোনো হদিস মানে পাওয়াই যায় না, মানে কিছুদিন পর ছেঁকা খাবে, মানে ইত্যাদি ইত্যাদি, তোমরা বোঝোই তো আর কি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ভারতী পত্রিকা। আর এর পাশাপাশি এই দুইটা তথ্য কিন্তু তোমাদের জানা থাকা লাগবে অবশ্যই, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কে? দংশন করেছিল মানে কামড় দিয়েছিল কোন সাপ? রাসেল ভাইপার? না, কি হবে তাহলে? দেখো এই যে খরিশ গোখরো সাপে, খরিশ গোখরো। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? এটা ক নম্বরে আসতে পারে। মৃত্যুঞ্জয়ের জাত ছিল হচ্ছে কায়স্থ। কি ছিল? কায়স্থ। বিলাসী গল্পে প্রাত স্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের সঙ্গে পরিচয়? অর্থাৎ এখানে দেখো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সংকীর্ণতা, মানে ছোট মন মানসিকতার পরিচয় দিয়েছে। অনেক জায়গায় অনেক রকম উত্তর আছে, এখানে সঠিক উত্তর দেওয়া হচ্ছে, মানে নির্ভুলভাবে সঠিক উত্তরগুলো দেওয়া হচ্ছে। বিলাসী গল্পে সাপ ধরার বায়না যখন আসতো, তখন বিলাসী কি করত? বাধা দিত। কি দিত? বাধা দিত। এবং এই বিলাসী গল্প থেকে কোনটি কার উক্তি? এখান থেকে প্রশ্ন আসবে, কোনটি কার উক্তি? কোনটি কার উক্তি? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এই বিলাসী গল্প থেকে। রম্বার কাদি শব্দের অর্থ কি? রম্বা অর্থ হচ্ছে কলা, রম্বার কাদি অর্থ এটা হবে কলার ছড়া। কি হবে? কলার ছড়া। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত মানে বিছানায় পড়েছিল, মানে অসুস্থ হয়ে? সেক্ষেত্রে দেখো এখানে সংখ্যাগত তথ্য থেকে একটা প্রশ্ন আসবে, এ ধরনের প্রশ্ন একটা আসতেই পারে, সেটা হবে 1.5 মাস। তারপরে দেখো ন্যাড়ার মাদলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? অর্থাৎ কবরে গিয়েছিল। অর্থাৎ মূল বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু বাছাই করে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল, এখানে কার কথা বলা হয়েছে? অর্থাৎ বিলাসী থেকে। এটা কি হবে? এই যে দেখো বিলাসী থেকে নেওয়া হয়েছে, এটি বিলাসীর সম্পর্কে বলা হয়েছে। আহ, যে দূরত্ব এবং ক্লাচ সংক্রান্ত যে
তথ্যগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আবারও বলছি, মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল, এইভাবে যে প্রশ্নগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবা। আর এখানে বলছে ৪ ক্রোশ পথ ভেঙে স্কুল যাতায়াত মানে যাওয়া আসা যাতায়াত করতে হয়, এই ১ ক্রোশে কত মাইল? অর্থাৎ ১ ক্রোশে হচ্ছে এখানে কি হবে ২ মাইল। ১ ক্রোশে কত মাইল হবে? ২ মাইল। দেখ, এমন করে মানুষ ঠকায়ও না। বলছে দেখো, এমন করে মানুষকে ঠকায়ও না। তাহলে এই যে এটা কার উক্তি ছিল? এটা হচ্ছে বিলাসীর উক্তি ছিল। এই যে কোনটি কার উক্তি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, এটাও আসতে পারে। ১০০% দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনটি কার উক্তি। তারপর আরেকটা আছে, কাগজ তো ইঁদুরে আনতে পারে। কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এটি কার উক্তি? অর্থাৎ এই বিলাসী থেকে এবং তোমার নাটক, যে সিরাজউদ্দৌলা নাটক আছে, কোনটি কার উক্তি, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি আসবে। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় মূলত কার নাম? অর্থাৎ মহেশ্বরের নাম। কি কার নাম ছিল? মহেশ্বরের নাম, মহেশ্বর। মালো শব্দের অর্থ কি? অনেক কঠিন প্রশ্নের মধ্যে একটা সহজ প্রশ্ন দিয়ে দিবে। যেমন এর পাশাপাশি আছে দেখো, তাহারই পরমানে যে কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এগুলো থেকে একটা কমন পাবা, কুয়াশা। তারপরে দেখো উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, খুবই গুরুত্বপূর্ণ। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তারপর হচ্ছে কিংবদন্তি শব্দের অর্থ কি? তোমরা কমেন্টে জানাবা কিংবদন্তি শব্দের অর্থ কি। তারপরে আছে দেখো, যেমন নিহারি শব্দের অর্থ কি? এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে। যেমন নিহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে, দেখে বা প্রত্যক্ষ করে। তারপর হচ্ছে আছে দেখো মনীষা শব্দের অর্থ কি? মনীষা মেধা, মনন, প্রজ্ঞা, এটা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে শব্দ অর্থ থেকে। এবং বিলাসী গল্পের তোমার হচ্ছে যে শব্দ অর্থ অংশ আছে, যেমন সত্যযুগ বলতে কি বোঝায়? সত্যযুগ, যেখানে আর একটা আছে কলিযুগ বলতে কি বোঝায়? যেখানে অন্যায় অত্যাচার ছিল। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা একটু দেখবা, সত্যযুগ কলিযুগ। আর এখানে কি হবে? এই যে মালো, এটা হচ্ছে দেখো এই যে সাপের ওঝাকে বলা হয়েছে, সাপের ওঝা। মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে রূপায়িত হয়েছে কি? খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় ও বিলাসীর মধ্যে কোনটি বিশেষভাবে ফুটে উঠেছে? অর্থাৎ দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে কি হবে? প্রেম। বর্তমানে যে তোমরা প্রেম করো, তাই না? এটা তো মানে ওইভাবে টেকে না। এজন্য যদি প্রেম করতে হয়, অবশ্যই এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের তাদের যে অসাধারণ প্রেম ছিল, কেউ কাউকে ছেড়ে যায়নি শেষ পর্যন্ত, এরকমই করতে হবে। পড়াশোনা আগে করবা। তারপরে শরৎচন্দ্রের আধারের আলো কি ধরনের রচনা? একটু কঠিন টাইপের, এটা হচ্ছে গল্প হবে। এবং তার যে উপন্যাসগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা। এবার মাসি পিসি দেখো, মাসি পিসি তারা নারী হয়েও শহরে যে শাকসবজি বিক্রি করেছে এবং বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে রক্ষা করেছে, অর্থাৎ সাহসী ও বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্য কিন্তু তাদের মধ্যে লক্ষণীয়। এখানে কি বলেছে? মাসি পিসি গল্পে চৌকিদার কে ছিল? চৌকিদার হচ্ছে কানাই চৌকিদার, কানাই চৌকিদার। মাসি পিসি গল্পে মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদ্ধত হয়েছিল? সেটা হবে বটি আর দা। কি? বটি আর দা। মাসি পিসি গল্পের মূল উপজীব্য কি? সেটা দেখো, অনেক জায়গায় পুরুষতান্ত্রিকতা রয়েছে। তারপরে দেখো নারীর অসহায়ত্ব, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নারীর অসহায়ত্ব। যদি নারীর অসহায়ত্ব না থাকে, সেই ক্ষেত্রে তুমি এই যে এটা দাগাবে। নারীর অসহায়ত্ব যদি এটা না থাকে, তাহলে তুমি এটা বেছে নিবা উত্তর। যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, এটাও কিন্তু বলা হয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমাননা ফুটে উঠেছে। মাসি পিসি গল্পে কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলেছিল? সেটি হচ্ছে কাছারি বাড়িতে। কোথায়? কাছারি বাড়িতে যেতে বলেছিল, যাতে মাসি পিসি চলে যায় আর এই পাশে আল্লাদিকে তারা নিয়ে যেতে পারে। এই উদ্দেশ্য ছিল তাদের। মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল কে? শকুন। যেটার ব্যাখ্যা লাগবে সেটা তৎক্ষণাৎ ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বুড়ো রহমান কোন গল্পের চরিত্র? এই জন্য চরিত্রগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এটি হচ্ছে কি? মাসি পিসি গল্পের চরিত্র, বুড়ো রহমান। কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে,
কি জানে কি হয়, কখন কি হয়, এটা উক্তিটি ছিল হচ্ছে পিসির উক্তি ছিল, পিসির। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত তার পিতার দেয়া নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে মুখোপাধ্যায় হবে না, এটা কি হবে? এই যে বন্দ্যোপাধ্যায় হবে। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে মুখ হবে না, বন্দ্যোপাধ্যায় হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? যে সাঁওতালে যে পরগনা দুমকাই, এটা কি হবে? দুমকাই। মাসি পিসি গল্পে আল্লাদির দিকে কে ছল ছল দৃষ্টিতে তাকিয়েছিল? সেটা হচ্ছে বুড়ো রহমান, কারণ তারও একটা মেয়ে ছিল, মারা গিয়েছিল আর কি, নির্যাতন শিকার হয়ে আর কি, নির্যাতনের শিকার হয়ে। কি বিক্রি করে, দেখো কি বলেছে, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে, মানে যোগু হচ্ছে আল্লাদির স্বামী ছিল, সে আল্লাদিকে অনেক নির্যাতন করেছে, বলেছে কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে, অর্থাৎ ওই গল্প অনুসারে সেটা হচ্ছে ছাগল বিক্রি করে। কি বিক্রি করে? ছাগল বিক্রি করে। তারপরে দেখো, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত, যে কোন জায়গায় অবস্থান করছে ব্যক্তি বা হচ্ছে বস্তুর ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন আসে। সেক্ষেত্রে দেখো পুলের কাছে, কোথায়? পুলের কাছে। দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে, অর্থাৎ মাসি ও পিসি। সাধারণত মাসি ও পিসির মধ্যে যে সম্পর্ক থাকবে ভালো, এটা কিন্তু ভাবা যায় না তেমন, কিন্তু তাদের মধ্যে ছিল, মানে বিরূপ পরিবেশ থেকে আল্লাহকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তাদের উপর বর্তিয়েছিল। সেক্ষেত্রে এখানে দেখো এই মাসি পিসি, সেটা কি হবে? তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল, বোঝাপড়া। পরের প্রশ্নটি দেখো, মাসি পিসি গল্পে কানাই কার চৌকিদার? সঠিক উত্তর হবে এটা, দেখো কর্তা বাবুর। কি হবে? কর্তা বাবুর। বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে দিয়েছিল? অর্থাৎ বুড়ো রহমান, যার কথা বলা হয়েছে মাসি পিসি এই গল্পে, সে হচ্ছে বাহকের মাথায়। কার মাথায়? বাহকের মাথায়, যে বহন করে নিয়ে যাচ্ছে তার মাথায় খড় চাপিয়ে দিচ্ছিল। পরের প্রশ্নটি দেখো, আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। এবং আখতারুজ্জামান ইলিয়াসের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে, বিশেষ করে যেমন আছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, তারপরে আছে চিলেকোঠা সেপাই আছে, চিলে কোঠার সেপাই, তারপর আছে খোয়াবনামা আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। খোয়াবনামা, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, খোয়াবনামা, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর কি, সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? পিয়নের নাম হচ্ছে ইসাক মিয়া। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছে পরীক্ষায়, কোনো না কোনো বোর্ডে এটা হুবহু কমন পাবা। রেইনকোট গল্পে রেইনকোটটা কিসের প্রতীক ছিল? সেটি হবে, দেখো উষ্ণতা, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। এটা কি হবে? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। অপশনে 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, দেখো এখানে 2টা আছে, সাহস ও দেশপ্রেম। আচ্ছা, ভীতু প্রকৃতির যে নুরুল হুদা ছিল, তার মধ্যে এই রেইনকোটটি গায়ে দেওয়ার পর তার মধ্যে একটা উষ্ণতা অনুভব হয় এবং সে সাহসী হয় এবং একই সাথে তার দেশ প্রেমে সে উজ্জীবিত হয়। তাহলে এখানে এই 3টাই হবে। রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা যার জবানিতে বিবৃত, কার? সেটি হবে নুরুল হুদার। রেইনকোট গল্পে রেইনকোট প্রতীকী তাৎপর্য কি? একটু আগেই যেটা পড়লাম, একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সেটা হবে কি? সাহস ও দেশপ্রেম। এর সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে উষ্ণতা। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? সেটা হবে, দেখো কেমিস্ট্রি। কি হবে? কেমিস্ট্রি। এরপরে, রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? খুবই গুরুত্বপূর্ণ এটি। দেখো একই প্রশ্ন, মানে অপশন একই, উত্তর একই থাকছে, প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে আর কি। সাহস ও দেশপ্রেম হবে। কি হবে? সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে মোট কয়টি ঋতুর কথা বলা হয়েছে? ঋতু হচ্ছে, দেখো এখানে 3টি, কিছুটা ত্রুটিপূর্ণ, এক এক জায়গায় এক এক রকম উত্তর আছে এটার ক্ষেত্রে। রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট শব্দটির মানে কি? এটা আসতে পারে, এবং শব্দ অর্থগুলো একটু ভালোভাবে দেখবা। এটা হচ্ছে দুষ্কৃতকারীকে বুঝিয়েছে, দুষ্কৃতকারী। রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট কি ছিল? অর্থাৎ পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছিল। পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে।
শরীরের কাটা বলা হয়েছিল কোনটিকে? সেটি হবে যে শহীদ মিনারকে। কোনটিকে? শহীদ মিনারকে। এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা, অর্থাৎ এর সঠিক উত্তর হবে প্রথমে আক্রমণ করেছিল শহীদ মিনার। রেইনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? সেটি দেখো সঠিক উত্তর হবে এই যে জাল স্বপ্নের স্বপ্নের জাল। এবং এখানে 1900 এটা যে 97 সালে আরেকটা সাল আছে দেখো 1995 সালে এটা হচ্ছে প্রকাশিত হয়। 1997 সালে জাল স্বপ্নের স্বপ্নের জাল এই গ্রন্থে কিন্তু প্রকাশিত হয়। তোমরা হচ্ছে পাঠ পরিচিতি অংশটুকু ভালোভাবে দেখবা। আর এছাড়াও দেখো আছে এখানে দোজখের রোম আছে, খুয়ারি আছে, দুধে পাতে উৎপাত। এইগুলো হচ্ছে এগুলো কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস রচিত সাহিত্যকর্ম। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল? জেনারেল উইন্টার মানে শীতকাল ছিল, সেটা হচ্ছে রাশিয়ার। যে যুদ্ধটা ওই সময় ছিল তখন ওইখানে জেনারেল উইন্টার ছিল, আর আমাদের যুদ্ধের সময় এখানে কি ছিল? মনসুন ছিল, বর্ষাকাল ছিল। অর্থাৎ এই বর্ষাকালের যে অবস্থা, প্রাকৃতিক বৈশিষ্ট্য, এর সাথে কিন্তু যে পাকিস্তানি হানাদার বাহিনী আছে তারা কিন্তু ওইভাবে সামঞ্জস্যতা বা অভিযোজন ক্ষমতা ওইভাবে ছিল না। বলা হয় যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু যদি পরিস্থিতি মানে বর্ষাকাল না থাকতো মানে কেমন হতো সেটা বলাই বাহুল্য আর কি। রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করছে, কাকে ডাকাডাকি করে? সেক্ষেত্রে এখানে দেখো আকবর সাজিদকে, আকবর সাজিদ। রেইনকোট গল্পে আনঅথরাইজ কনস্ট্রাকশন মানে এগুলো হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা, কাকে বলা হয়েছিল? এই যে শহীদ মিনারকে। পাকিস্তান বাঁচাতে হলে এগুলোকে হটাতে হবে, মানে ভেঙে ফেলতে হবে, অর্থাৎ এই কাকে বলা হয়েছে? শহীদ মিনারকে। মানে এখানে দেখো ভাষা শহীদের যে একটা আত্মত্যাগের বিনিময়ে এটা হচ্ছে নির্মাণ করা হয়েছিল, তারা কিন্তু সেটা চায়নি, এজন্য এটাকেই প্রথমে আক্রমণ করেছিল, এই যে শহীদ মিনারগুলোকে। মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল? ঢাকা কলেজে। কোথায়? ঢাকা কলেজে। এবং প্রশ্নটা এমনও আসতে পারে, মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে কি কি সঞ্চারিত হয়েছে? তিনটা জিনিস, উষ্ণতা, সাহস, দেশপ্রেম। এটা কিন্তু মানে প্রায় প্রত্যেক বোর্ডে আসে এই প্রশ্নটি। উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, এই তিনটা। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ কবিতা থেকে, যে সোনার তরী কবিতা এটা কোন ছন্দে রচিত? এতটাই গুরুত্বপূর্ণ, 1000% দিলেও কম হয়ে যাবে। সোনার তরী। এবং এখানে আরেকটা আছে যে 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? এটাও মনে রাখবা, এটাও মাত্রার মধ্যে যাবে। আরেকটা আছে ফেব্রুয়ারি 1969 কবিতা, এটা কোন ছন্দে রচিত? সুললিত যে ছন্দ। এখান থেকে আবার অন্য ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে যে সোনার তরী এটা প্রতীকী বা রূপক আশ্রিত কবিতা, সোনার তরী এটা কিসের প্রতীক? তিনটা বিষয় মনে রাখবা। একটা হচ্ছে দেখো এটা অপশনে থাকতে পারে জগৎ সংসার, জগৎ সংসার থাকতে পারে যেহেতু এটা প্রতীক কবিতা। তারপর থাকতে পারে প্রবহমান সময়, প্রবহমান সময় থাকতে পারে। আরেকটা হচ্ছে মহাকাল। এই তিনটা থাকতে পারে, তিনটার একটা অপশনে থাকবে যে সোনার তরী এটা হচ্ছে কিসের প্রতীক। সেক্ষেত্রে দেখো জগৎ সংসার, প্রবহমান সময়, মহাকাল। এইখান থেকে সৃজনশীল প্রশ্ন তোমার আসবে, কারণ সোনার তরী এটা সাধারণ অর্থ হচ্ছে সোনার নৌকা, কিন্তু যেহেতু এটা রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা, এজন্য এটা রূপক অর্থে কি অর্থ দিয়েছে সেটা দেখো, জগৎ সংসার, প্রবহমান সময়, মহাকাল। এই যে আমরা এখানে বলা হয়েছে নদীর এপার, নদীর এপার দ্বারা মৃত্যুর পূর্ববর্তী জীবনকে বলা হয়েছে, আর নদীর ওই পার দ্বারা মৃত্যুর পরবর্তী জীবন পরকালকে বোঝানো হয়েছে। এখানে আরেকটা যে মূল থিম সেটা হচ্ছে মহাকাল ও মানুষ। অর্থাৎ তুমি যদি ভালো কাজ করে যাও তাহলে তুমি কৃতকর্মের যে ফলটা পাবে ভালো, এবং খারাপ কাজ করলে তো আলটিমেটলি তুমি খারাপ ফলই পাবে। এটাই বলা হয়েছে এই সোনার তরী কবিতায়। এবং এইখান থেকে আরো যে প্রশ্নগুলো আসে যে ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? ছোট ক্ষেত সেটি হবে দেখো ছোট ক্ষেত দ্বারা পৃথিবী বা দুনিয়াবি যে জীবনকে সেটা বলা হয়েছে, পৃথিবী বা দুনিয়াবি জীবন। গত বছর যশোর বোর্ডে এসেছিল যে বাঁকা জল কিসের প্রতীক? এটা এবারও কোনো না কোনো বোর্ডে কমন পাবাই, যে সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? দুইটা, একটা হচ্ছে দেখো থাকতে পারে অনন্ত কাল স্রোত, অনন্ত কাল স্রোত, বা আরেকটা হচ্ছে প্রতিকূল অবস্থা। বন্যার সময় কিন্তু প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। অনুকূল হচ্ছে পজিটিভ আমাদের সাথে, সেটা আমাদের পক্ষে। এটা দেখো অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। যদি বলে সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? সোনার তরী কবিতায় মাঝি হচ্ছে নির্মোহ মহাকাল, নির্মোহ মহাকালের প্রতীক। এরপরে যদি বলে সোনার তরী কবিতার
মূল ভাব বস্তুগত বিষয় কি? সেক্ষেত্রে হবে দুইটা, একটা হচ্ছে মহাকাল ও মানুষ। মহাকাল ও মানুষ। এই কবিতার আরেকটা মূল থিম হচ্ছে কৃতকর্মের ফলের অমরত্ব লাভ। কৃতকর্মের কৃতকর্ম ফলের অমরতা, মানে মানুষ মারা গেলেও তার যে ভালো কাজ যদি করে যায়, কোনো একটা মসজিদ নির্মাণ করে যায়, বৃক্ষরোপণ করে যায়, তাহলে ওইগুলো মানুষ ভোগ করবে এবং তার জন্য দোয়া করবে, এটাই অর্থাৎ তার যে কৃতকর্মগুলো থাকে সেগুলো মানুষ মনে রাখে। তারপরে দেখো পরের প্রশ্নটি, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে রচিত। মাত্রা বৃত্ত ছন্দে রচিত। তরু ছায়ামসী মাখা, এটা দিয়ে তোমার শব্দ অর্থ জানতে চাইতে পারে। তরু ছায়ামসী মাখা গ্রামখানি কোথায় আঁকা? দেখো এটা পরপারে। গ্রামখানি মেঘে ঢাকা, এটাও কিন্তু বলা হয়ে থাকে। সোনার কবিতায় বাঁকা জল, দেখো বলতে না বলতেই প্রশ্নটি এসেছে। বাঁকা জল বলতে প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে? সেটা হবে কাল স্রোত। আর একটা এখানে অপশন থাকতে পারে, সেটা হচ্ছে প্রতিকূল অবস্থা, মানে খারাপ অবস্থা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই যে দেখো রাশি রাশি মানে, যদি ওই যে বলে না অনেক সময় রেগে গেলে তোমরা বলো ইট ইজ টু মাচ, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে বলছে দেখো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে এই শব্দের ব্যবহারকে কি বলা হচ্ছে? সেটি হচ্ছে নির্ধারক বিশেষণ, নির্ধারণ করে দিচ্ছে। এই যে দেখো ধানটা কেমন, এই যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে একটা পরিমাণকে নির্ধারণ করে দিচ্ছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নির্ধারক বিশেষণ। আর বিশেষণ কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে। তাহলে দেখো এখানে ধানের একটা পরিমাণ নির্দেশ করছে, অর্থাৎ সঠিক উত্তর কি হবে? নির্ধারক বিশেষণ হবে। তারপরের প্রশ্নটি দেখো, খড় পরশা শব্দের আবিধানিক অর্থ কি? সেটি হবে ধারালো বর্ষা। কি হবে? ধারালো বর্ষা। প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা সাধারণ অর্থ, একটা হচ্ছে প্রতীকী অর্থ বা হচ্ছে আহ ভিন্ন অর্থ প্রদান করে আর কি। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। রবি ঠাকুর তার সোনার কবিতাটি যে স্থানে রচনা করেন সেটি হবে কুষ্টিয়ার যে শিলাইদহ, এবং তার ছোট গল্প রচনা স্বর্ণযুগও কিন্তু বলা হয় এই অংশটিকে, এই স্থানকে। ছোট গল্প রচনার যে স্বর্ণযুগ, সেটা কি হবে? এই যে কুষ্টিয়ার শিলাইদহে। ঘুরে আসবা পরীক্ষার শেষে এই জায়গাটা। সোনার কবিতায় সোনার তরী কিসের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে দেখো এখানে কি হবে? জীবনের, অর্থাৎ এখানে থাকতে পারে মহাকাল, থাকতে পারে মহাকাল থাকতে পারে, তারপর হচ্ছে প্রবহমান সময় থাকতে পারে, আরেকটা হচ্ছে প্রবহমান সময়, আরেকটা থাকতে পারে জগৎ সংসার। জগৎ সংসারও থাকতে পারে, এই তিনটার একটা। আরেকটা এখানে দেখো জীবন বলেছে, জীবন। শূন্য নদীর তীরে রহিনু পড়ে, অর্থাৎ শূন্য নদীর তীরে আমি একা পড়ে রইলাম। এখানে যে ভাবটি প্রকাশ পেয়েছে, এই ধরনের প্রশ্নের উত্তর করতে তোমাদের একটু সমস্যা হবে, অর্থাৎ এই ধরনের কঠিন প্রশ্ন কিন্তু এই ক্লাসে 120টা প্রশ্নের মধ্যে রেখেছি, তার মধ্যে এটাও একটা। সেটা হবে দেখো অপূর্ণতার বেদনা, মানে পূর্ণতা মানে পাইনি আর কি, অপূর্ণ রয়ে গেছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপূর্ণতার বেদনা। সোনার কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল কখন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রভাত বেলা, সকাল বেলা। প্রভাত না দিয়ে সকাল দিলে কি কমন পড়েনি এটা বলবা? এটা প্রভাত সকাল একই, একটা আরেকটা সমার্থক শব্দ আর কি। আর গ্রামখানি কি ছিল? মেঘে ঢাকা ছিল, এবং সেই সময়টা ছিল হচ্ছে, বা প্রশ্নটা আসে কোন সময়ের কথা বলা হয়েছে সোনার কবিতায়, সেটা হবে প্রভাত বেলা। সোনার কবিতায় মর্ম বস্তু কি, মানে মূল কথা কি, মূল উপজীব্য বিষয় কি? সেটি হবে এখানে দেখো হতাশা ফুটে উঠেছে, হতাশা। অনেক জায়গায় সুকৃতি নির্ভরতা রয়েছে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হতাশা। বা তোমার প্রশ্ন আসতে পারে, দেখো সোনার কবিতায় যাহা ছিল যাহা লয়ে ছিনু ভুলে, এখানে বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ যে বেঁচে থাকার যে অবলম্বন, সেটাকে বলা হয়েছে বেঁচে থাকার অবলম্বন। সোনার কবিতায় ছোট সে তরী বলতে কি বুঝিয়েছে? মহাকালের পরিধিকে, মহাকালের, অর্থাৎ আমাদের দুনিয়াবী যে জীবন সেটা যে সংক্ষিপ্ত, তাকে ইঙ্গিত করা হয়েছে, মহাকালের পরিধি। সোনার কবিতায় মহাকালের প্রতীক কোনটি? অর্থাৎ মহাকালের প্রতীক এখানে মাঝিকে বলা হয়েছে, মাঝি, নির্মোহ মহাকাল। সোনার কবিতায় আমি একেলা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নিঃসঙ্গ কবিকে, নিঃসঙ্গ কবি।
রবীন্দ্রনাথের সোনার কবিতায় তরীটি কিসে বোঝায়? সেটা দেখো সঠিক উত্তর সোনার ধানে। কিসে বোঝায়? সোনার ধানে। বিদ্রোহী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, তারই ধারাবাহিকতা। এখানে দেখো প্রথম প্রশ্নটি, বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্য থেকে এটা নেওয়া হয়েছে। বিদ্রোহী কবিতায় কোন পুরাণের কথা উল্লেখ আছে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পুরাণ, আরবীয় পুরাণ এবং গ্রিক পুরাণ, অর্থাৎ তিনটা পুরাণের কথা কিন্তু এই কবিতায় বলা হয়েছে সবকটি। এবং এর প্রথম লাইন থেকে, বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির। এখানে নিহারি শব্দের অর্থ কি দেখে বা প্রত্যক্ষ করে। এবং এই কবিতায় যে শব্দার্থগুলো ছোট আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা, ক নম্বরে আসতে পারে। বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ হতে চেয়েছেন? সেটা দেখো অভিশাপের যে পৃথ্বীর। আর এখানে বলা হয়েছে যতদিন পর্যন্ত না এই যে অবমানিতের মরম বেদনা, যতদিন পর্যন্ত না যারা শোষিত হচ্ছে তাদের কান্না প্রশমিত না হবে, মানে না কমবে, ততদিন পর্যন্ত কবির এই বিদ্রোহী সত্তাটা চলমান থাকবে। এবং এখান থেকে কাজী নজরুল ইসলামের যে কবিতাগুলো সবসময় তিনি সাম্যবাদী চেতনায় কিন্তু তার লেখায় ফুটিয়ে তুলেছে, কোনো ভেদাভেদ নাই। এবং তিনি এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছেন। এটা 100% দিয়ে রাখছি, পরীক্ষা আসবেই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ কাজী নজরুল ইসলামের এখানে কি বলছে? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা প্রেমকে বুঝিয়েছে, প্রেম। আর এই যে রণতুর্য দ্বারা এখানে অপশনে দ্রোহ থাকতে পারে বা বিনাশী থাকতে পারে, দ্রোহ বা বিনাশী সত্তা থাকতে পারে। অর্থাৎ তার এক হাতে কি ছিল? বাঁশি, প্রেমকে বুঝিয়েছে, আর হাতে ছিল রণতুর্য, আর আরেকটা দ্বারা কি বুঝিয়েছে? তার যে দ্রোহ বা তার বিদ্রোহ বা তার বিনাশী সত্তাকে ইন্ডিকেট করা হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করার কথা বলেছেন? সব ভেঙে চুরমার করে দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ শোষক শ্রেণী যারা আছে, যারা অন্যায়কারী, তাদেরকে, যারা নির্যাতনকারী, তাদেরকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছেন, ভেঙে চুরমার করে দিতে চেয়েছেন, যত বিভেদ আছে। অরফিয়াসের পরিচয় কি ছিল? অরফিয়াস ছিল কবি ও শিল্পী। একটু কঠিন টাইপের মধ্যে যদি দেয় তাহলে এটা দিতে পারে। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন? সেটা দেখো এই যে গৃহহারা পথিকের, গৃহহারা পথিকের। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? এটা দেখো সঠিক উত্তর এই যে অরফিয়াস, আর একটা হচ্ছে শ্যামের বাঁশরি। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ খ ও গ একসঙ্গে, অরফিয়াস এবং শ্যামের হাতের বাঁশরির কথা বলেছেন। আর ইসরাফিলের সিঙ্গার কথা বলেছেন। বিদ্রোহী কবিতায় অরফিয়াসের পিতা কে ছিল? এটা দেখো ইগ্রাস, অনেকের মনে থাকে না, প্রয়োজনে একটু লিখে রাখবা, ইগ্রাস। বিদ্রোহী কবিতায় বিশিষ্ট মণি দুর্বাসার মায়ের নাম কি ছিল? এই যে অনুসুয়া, অনসুয়া। সঠিক উত্তরটা দেখো এখানে দীর্ঘকার আছে। তারপরে দেখো পরের প্রশ্নটি, বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হলো কি? তার পুরাণ, তারপর এখানে বর্ণিত আছে ইতিহাস এবং ঐতিহ্য। অর্থাৎ সঠিক উত্তর এখানে কি হবে? সবগুলো। এখানে ঐতিহ্য এটা হচ্ছে বানান, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ঐতিহ্যের উচ্চারণটা আসবে। এটা দেখো কি হবে? ওই, তারপর হচ্ছে তিজ, ঝো, এটা হবে, ওইটা বানান আর এটা হচ্ছে উচ্চারণ। চির উন্নত মমশির কথাটির পরিচায়ক হচ্ছে এখানে অন্যায়ের কাছে মাথা নত না করা। চির উন্নত মমশির, অর্থাৎ দেখো অন্যায়ের কাছে মাথা নত না করা। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের দণ্ড বলা হয়েছে, ধর্মরাজের দণ্ড। আর দেখো ইসরাফিলের সিঙ্গার কথা বলেছে, পিনাক পানির যে ডমরু ত্রিশূলের কথা বলা হয়েছে, ডমরু ত্রিশূল, এটাও মনে রাখবা, ডুগডুগি জাতীয় যে বাদ্যযন্ত্র। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে, অর্থাৎ বৈশাখ মাসে যখন ঝড় হয় তখন সবকিছু লন্ডভন্ড এলোমেলো করে দেয়, তার সঙ্গে তুলনা করা হয়েছে এলানো কেশের। কেশ শব্দের অর্থ হচ্ছে চুল। মহাপ্রলয়ের নটরাজ, ধর্মরাজের দণ্ড, এগুলো মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? অর্থাৎ তার যে মাথা দেখে যে নতশির, মানে মাথা নিচু করে, মানে সেটা কে? অর্থাৎ দেখো হিমালয় শিখর, হিমালয় তো সুউচ্চ অবস্থান, সেও কি মাথা নিচু করে। তারপরে সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? এটা আসতে পারে পরীক্ষায়, সেটা দেখো যে সমকাল। এবং
যে মোতাহের হোসেন চৌধুরী আছে তার সাথে যে শিখা পত্রিকা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি দেখো যে কবিতাগুলো স্কিপ হয়েছে সেটাও বলে দিচ্ছি এবং পরবর্তীতে আমাদের সাজেশন অংশে দেওয়া হবে। যেমন এই প্রশ্নটা প্রতিবারই আসে, তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপধর্মী কবিতা? নাটকীয়, সেটা হবে তাহারেই পরে মনে কবিতা। তাহারেই পরে মনে, যেটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর আরেকটা কবিতা আছে ফেব্রুয়ারি 1969 কবিতা, এটা মনে রাখবা। যদি বলা হয় এখানে ভাষা শহীদ কতজন, ভাষা শহীদ, সেক্ষেত্রে দুইজন হবে, সালাম আর বরকত। আর ভাষা শহীদ না বলে যদি শুধু শহীদের কথা বলে সেক্ষেত্রে কয়জন হবে? তিনজন হবে। কয়জন হবে? তিনজন হবে, ভাষা শহীদ যদি না বলে। এই যে, আর ভাষা শহীদ বললে কয়জন? দুইজন। এবং এখানে দেখো বলা হয় যে সেই ফুল আমাদের প্রাণ, এই ফেব্রুয়ারি 1969 কবিতায় সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল দ্বারা কাকে বুঝিয়েছে? বাংলা ভাষাকে বুঝিয়েছে, বাংলা ভাষা। আরেকটা যদি বলে হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বুঝিয়েছে, সেটা হবে পূর্ব বাংলা। এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই বাংলাকে বোঝানো হয়েছে। এই তথ্যগুলো মানে জেনে থাকা দরকার আর কি, এখান থেকে প্রশ্ন আসবে। মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক ছিল? মানে শেষ সময়ে এই যে মুষ্টিবদ্ধ হাত, তার প্রতীক ছিল অন্তিম প্রচেষ্টা, মানে শেষ প্রচেষ্টার একটা প্রতীক ছিল। সিরাজউদ্দৌলা নাটকের স্ট্যান্ডিং লাইক প্লার্স বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ নবাবের যে সৈন্য ছিল, দেখো এখানে কি হবে, নবাবের সৈন্যদেরকে বোঝানো হয়েছে, নবাবের সৈন্য। সিরাজউদ্দৌলা নাটকে কত অঙ্কে বিন্যস্ত? খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন থেকে আরো যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি লিখে দিচ্ছি এবং এখানে আমি 100% দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অঙ্ক ছিল হচ্ছে 4টি অঙ্ক ছিল। এবং যদি বলা হয় দৃশ্য সংখ্যা কয়টি ছিল? দৃশ্য সংখ্যা ছিল হচ্ছে 12টি ছিল। এবং প্রশ্ন আসে প্রথম অঙ্কটি কার, মানে প্রথম উক্তিটি কার ছিল? এখান থেকে যদি তোমার 10টা প্রশ্ন আসে, মানে সকল বোর্ড মিলিয়ে, তাহলে 8টা থাকবে কোনটি কার উক্তি। প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন ক্লেটন, ক্যাপ্টেন ক্লেটনের। শেষ উক্তি কার ছিল? শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ সিরাজের ঘরে লালিত পালিত হয়ে সিরাজকে কি করে? পরবর্তীতে হত্যা করে 10,000 টাকার বিনিময়ে। 10,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে এবং অগ্রিম নিয়েছিল কত টাকা? 5,000 টাকা নিয়েছিল, অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। সিরাজ স্বয়ং কয়টা দৃশ্যে উপস্থিত ছিল? 8টা দৃশ্যে। কয়টা দৃশ্যে? 8টা দৃশ্যে উপস্থিত ছিল। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। এবং এখানে কোন নদীর কথা বলা হয়েছে মনে রাখবা? ভাগীরথী নদীর কথা, ভাগীরথী নদীর কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি, সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড কোথায় ঘটে? সেটা হচ্ছে জাফরগঞ্জের কয়েতখানায়, জাফরগঞ্জের কয়েতখানায় ঘটে। এবং সিরাজউদ্দৌলা নাটকে কোনটি ফুটে উঠেছে বিশদভাবে? সেটা দেখো প্রাসাদ ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র। যদি প্রাসাদ ষড়যন্ত্র ফুটে উঠেছে, নিজের লোক যদি তোমাকে ক্ষতি করার চেষ্টা করে বা চায়, তাহলে পাশের বাসার আন্টির প্রয়োজন নাই, তুমি ধ্বংস অবধারিত তোমার। ঠিক তেমনটাই সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগম তার খালা, তাকে কিন্তু ওই যে ষড়যন্ত্র করেছিল অন্যদের সাথে নিয়ে আর কি। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় বলছে নাটকের তৃতীয় দৃশ্যের স্থান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এটি, খুবই, এটা পরীক্ষা আসবে। দেখো এখানে সঠিক উত্তর অর্থাৎ এই যে দেখো ঘসেটি বেগমের বাড়ি হচ্ছে, অর্থাৎ কোনটি কোন স্থানে ঘটিত হয়েছে, কোনটি কোন স্থানে সংঘটিত হয়েছে, এই ধরনের প্রশ্ন আসবে। যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় ছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল নাকি জাহাজ ছিল, বা হচ্ছে বা কোন নদীর তীরে এটা সংঘটিত হয়েছে, এই ধরনের প্রশ্ন আসবে। সবগুলো তো বিগত বছরের প্রশ্নই নেওয়া হয়েছে আরো। এরপরে দেখো আবেদের উৎকট প্রাধান্য থাকে কোন ধরনের নাটকে? কমেডি যেখানে হাস্যরস থাকবে, ট্র্যাজেডি যেখানে অনেক করুণ কাহিনী থাকবে, তারপরে মেলোড্রামা যেখানে এটা আবেগধর্মী নাটক এবং এখান থেকে মানে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য থেকে এখানে যে কাহিনীর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা হচ্ছে যে মেলোড্রামা নাটক। সিরাজউদ্দৌলার পতনের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে এবং এটা সৃজনশীল লেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটি দেখো তার যে অপরিণামদর্শিতা, যে নিজের লোকই তাকে যে ক্ষতি করবে, তার যে খালা ঘসেটি বেগম বা সে প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হবে, এটা কিন্তু ওইভাবে বুঝতে পারেনি। এজন্য এটা কি হবে? অপরিণামদর্শী হবে। অর্থাৎ বুঝে শুনে কিন্তু তোমাকে সামনের দিকে ধাবিত হতে হবে। এর পরের প্রশ্নটি,
প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, এই উক্তিটি কার ছিল? আগেই বলেছি এই নাটক থেকে যদি ১২টি বা ১০টি প্রশ্ন আসে তার ৮টি প্রশ্ন থাকবে কোনটি কার উক্তি। সেক্ষেত্রে দেখবা আমাদের সাজেশন অংশে তো এটা থাকবে, এখানেও আছে। ছোট যে উক্তিগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এখানে দেখো এই যে সঠিক উত্তর এখানে কোনটি নয় এবং এটা কার উক্তি ছিল? তাহলে জনৈক একটা ব্যক্তির উক্তি ছিল। জনৈক, যখন কারো নাম উল্লেখ থাকবে না তখন আমরা এই জনৈক ব্যক্তি এই শব্দগুলো ব্যবহার করব। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে না। অর্থাৎ যারা স্বার্থ নিয়ে অন্ধ, স্বার্থের জন্য যারা অন্ধ হয়ে যায়, সে প্রতারক প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প। বীর তো তার আপন দর্পে এগিয়ে চলবে, অর্থাৎ তার সংকল্প বা তার বীরত্বটা কেউ থামাইতে পারবে না, টলাতে পারবে না। এটা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ বীরের কি থাকে? সাহসিকতা থাকে। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে বিগত বছরে এটি। সেটি দেখো, এটি হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ এবং অপশনে তোমার ফোর্ট উইলিয়াম জাহাজও থাকতে পারে, তারপর ঘসেটি বেগমের বাড়িও থাকতে পারে। অঙ্ক ছিল হচ্ছে ৪টি, দৃশ্য সংখ্যা ছিল ১২টি। প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন কিলোটন, শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের। মোহাম্মদী বেগ হত্যা করেছিল সিরাজকে, অগ্রিম নিয়েছিল ৫,০০০ টাকা আর চুক্তি ছিল ১০,০০০ টাকা। কোথায় মানে হত্যা করেছিল? জাফরগঞ্জের কয়েদখানা। এই যে তথ্যগুলো দিলাম এখান থেকে তোমরা ২টা প্রশ্ন পেতে পারো। আমাদের পরের প্রশ্নটি দেখো, সিরাজউদ্দৌলা নাটকে যিনি জৈন সম্প্রদায়ের লোক ছিলেন তিনি হচ্ছে কে? এখানে সঠিক উত্তর হচ্ছে জগৎ শেঠ। অর্থাৎ সহপাঠ বইয়ের মানে শেষ অংশে দেখবা প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রথম লাইনগুলো একটু দেখে যাবা। কাকে এই যে আলীনগরে নগরের দিয়ান নিযুক্ত করা হয়েছিল? এই যে এটা একটু মনে রাখবা, আলী নগরের দেওয়ান, এই তথ্যগুলো মনে রাখবা। এই যে মানিক চাঁদ আছে। কোন নদীর তীরে পলাশী অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটা হচ্ছে ভাগীরথী নদী। কি হবে? ভাগীরথী নদীর তীরে। সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র? ঘসেটি বেগম তো নাই, লুৎফুন্নেসা এখানে আসবে না, ক্লেটন না, এটা হচ্ছে কি হবে? উমিচাঁদ হবে। কি হবে? উমিচাঁদ। এই উমিচাঁদ চরিত্রটি। আমার সেই যুদ্ধ পলাশিতে, এই উক্তিটি কার ছিল? উক্তিটি হচ্ছে সিরাজউদ্দৌলা না, এটা হবে মোহনলাল। কার ছিল? আমার সেই যুদ্ধ পলাশিতেই হবে। অর্থাৎ এই উক্তিটি কার ছিল? এটা ক নম্বরে আসতে পারে। এটি হচ্ছে মোহনলাল। এবার দেখো লাল সালু উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরুতে এই উপন্যাসটিতে কি ফুটে উঠেছে বা কোন বিষয়কে কেন্দ্র করে? মনে রাখবা এটা সামাজিক, এটা সমস্যামূলক উপন্যাস। সামাজিক সমস্যামূলক উপন্যাস এবং এখানে ভণ্ড চরিত্র, প্রতারক চরিত্র হচ্ছে মজিদ। চরিত্র বিশ্লেষণ থেকে প্রশ্ন আসবে। এরপরে আসতে পারে যে প্রতিবাদী চরিত্র কে ছিল? জমিলা ছিল। সৃজনশীলে আসবে। তারপর গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে কে চেয়েছিল? আক্কাস চেয়েছিল। এরপর ধ্রুবতারার মতো অনর কে ছিল? রহিমা চরিত্র ছিল। তারপর অনেক ভূ সম্পত্তির অধিকারী কে ছিল? খালেক ব্যাপারী ছিল। তারপর এখান থেকে আসতে পারে যে কোনটি কার উক্তি? তোমার দাড়ি কই মিয়া, কলমা জানোস না বেটা, এই উক্তিটি কার ছিল? আসবে এই দুইটা থেকে। তাহলে এখানে দেখো প্রশ্নটি কি বলেছে, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? সেটা সেক্ষেত্রে দেখো এই যে ভৈপীর। তারপর বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এটা খ নম্বরে আসতে পারে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এটা কার চোখের কথা বলা হয়েছে? অর্থাৎ দেখো এই যে গ্রামবাসীর চোখের কথা, গ্রামবাসীর। লালসালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক কে? মানে এখানে আসতে পারে আরেকটা যে প্রতিবাদী চরিত্র কে ছিল? প্রতিবাদী বা সহজ প্রাণ ধর্মের সহজ প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক। সেক্ষেত্রে দেখো জমিলা, এবং জমিলা হচ্ছে মজিদের মুখে থুতু নিক্ষেপ করেছিল, তাকে এজন্য তাকে কিন্তু ওই মাজারের পাশে বেঁধেও রাখা হয়েছিল। তখন ঝড় বৃষ্টি ছিল ওই রাতে, রহিমার মধ্যে মধ্যে মাতৃসম বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল যে মানুষের জান, ধান দিয়া কি হইবে? মানুষের জান যদি না বাঁচে, মানুষই যদি না বাঁচে তাহলে ধান দিয়া কি হইবে? অর্থাৎ জমিলার প্রতি রহিমার একটা মাতৃসম, মায়ের সমান একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল তখন। পাথর এবার হঠাৎ নড়ে, চরণে উল্লেখিত পাথরকে? অর্থাৎ মজিদের কথা বলা হয়েছে এখানে। ভণ্ড চরিত্র, প্রতারক চরিত্র, সেটা হবে মজিদ।
মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে, এটা হবে ধ্রুবতারা। এবং বলা হয়েছে ধ্রুবতারার মতো অনড় বৈশিষ্ট্যটা কার মধ্যে ছিল, সেটা হচ্ছে রহিমার মধ্যে ছিল লাল সিন্ধুক উপন্যাসে। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। এটা কার চোখের কথা বলা হয়েছে? অর্থাৎ জমিলার চোখ। কার চোখের কথা? এখানে হবে জমিলার চোখের কথা বলা হয়েছে। এবং এই জমিলা প্রথম যখন মজিদকে দেখেছিল তখন সে ভেবেছিল তানি বুঝি দুলার বাপ, অর্থাৎ মজিদকে দেখে সে তার শ্বশুর ভেবেছিল, কিন্তু না, সেই ছিল ভণ্ড। তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি বলছে, তবু তুমি কি কঠিন, এই উক্তিটি কার ছিল? এটা হচ্ছে রহিমার উক্তি ছিল, রহিমার। এবং জমিলা প্রতিবাদী চরিত্র ছিল, ভণ্ড ছিল মজিদ, আর ভূ সম্পত্তির অধিকারী ছিল খালেক ব্যাপারী। অনেক মানে জমি জায়গার মালিক ছিল এই খালেক ব্যাপারী। তোমার উদ্দীপকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। জনাব রহিম বা জনাব হচ্ছে শান্ত অনেক ধন সম্পত্তির বা অনেক ভূ সম্পত্তির অধিকারী। উদ্দীপকের সাথে তোমার পঠিত লাল সালু উপন্যাসে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ আছে? তাহলে ভূ সম্পত্তির অধিকারী সেটা খালেক ব্যাপারী হবে। লাল সালু উপন্যাসে তাহের ও কাদের মাছ নিয়ে কখন বাড়ি ফেরে? অর্থাৎ অপরাহ্নে। কি হবে? অপরাহ্নে। আহ, অপরাহ্নে আছে, তারপর আছে পূর্বাহ্ন আছে, মধ্যাহ্ন আছে, অপরাহ্ন আছে, মানে বিকালের একেবারে শেষ পর্যায়ে সন্ধ্যার আগে এই সময়টাকে বলা হয়। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। এই নিশানাটা কি বা এই প্রতীকটা ছিল হচ্ছে তাল গাছ। মজিদের তৈরি মাজারটির আকৃতি কেমন ছিল? সেটা দেখো, মাছের পিঠের মতো, মাছের পিঠের মতো ছিল। বা এই প্রশ্নগুলো আসে মসজিদ কোথা থেকে এসেছিল, যে গারো পাহাড় থেকে। গারো পাহাড়, এটা মনে রাখবা। তারপর আরেকটা আছে কোন সড়কের কথা বলা হয়েছে, সেটা মনে রাখবা, মতিগঞ্জের সড়কের কথা। মতিগঞ্জের সড়কের কথা কিন্তু বলা হয়েছে। গারো পাহাড়, মতিগঞ্জের সড়ক। এবং প্রশ্নটা এমনও আসে লাল সালু উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায় ছিল? মজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল? অর্থাৎ তার শ্বশুর ভেবেছিল তানি বুঝি দুলার বাপ, এটা বলেছিল তানি বুঝি দুলার বাপ, এটা বলেছিল। লাল সালু উপন্যাসে মজিদের আনা শাড়িটির বৈশিষ্ট্য কি ছিল? মনে রাখবা বেগুনি। বেগুনি রং, আর পাড়টা ছিল মানে আসলের পাড়টা কি ছিল? কালো ছিল। বেগুনি রং আর হচ্ছে কালো পাড়। লাল সালু উপন্যাসে দেশটা কেমন মরার দেশ, অর্থাৎ কোন প্রসঙ্গে বলা হয়েছে এটা? অর্থাৎ সঠিক উত্তর দেখো, এটা ফসলের স্বল্পতা, মানে অধিক জনগণ, কিন্তু তারা হচ্ছে ধর্ম পালনে কার্পণ্য করে না। অর্থাৎ এখানে আরেকটা বিষয় ফুটে উঠেছে, ফসলের স্বল্পতা, জনগণ অনেক কিন্তু ফসল অল্প। লাল সালু উপন্যাসে নলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নলি শব্দটি, এটা দেখো বাস বিশেষকে, বাস বিশেষকে বোঝানো হয়েছে, বাস। লাল সালু উপন্যাসে প্রকৃত প্রতিপাদ্য বা মূল বিষয় কি বা মূল কথা কি? সেটা হবে দেখো সামাজিক অনাচার বা সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটা কোন ধরনের উপন্যাস? সামাজিক সমস্যামূলক উপন্যাস। ক নম্বরে আসতে পারে এটা? সামাজিক সমস্যামূলক উপন্যাস। এই ছিল হচ্ছে আমাদের 120টা প্রশ্ন, ব্যাখ্যা সহকারে, যেটার ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা দিয়েছি। এবং এছাড়াও আমাদের পেজে এবং ইউটিউবে তোমরা আপডেট সকল তথ্য পেয়ে যাবা। আরো পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরো গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এবং সিকিউ দিব। এবং এর সাথে যে ক নম্বর বাকি আছে, খ নম্বর আছে, সেটারও সাজেশন পাবা। প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্বপূর্ণ অনশর্ট ক্লাস তোমরা পাচ্ছ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সকল বোর্ডে সর্বোচ্চ কমন পাবে। আজকে ক্লাসটি এ পর্যন্ত, দেখাবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই কামনা করে ক্লাসটি শেষ করছি।